বাবু, একটি ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চান। আচ্ছা, তা কে তিনি? নাম বললেন রাখহরি বাবু। কি বললে? রাখো হরি বাবু? তা এমন সেকেলে নামধারী আধুনিক কোনো ভদ্রলোককে হুম, আমি না, আমি চিনি বলে তো মনে হচ্ছে না। তিনি বললেন গেল বছরে দেওঘরে গিয়ে আপনাদের সঙ্গে নাকি তার আলাপ হয়েছিল। ওহো, হয়েছে। জয়ন্ত, তোমার স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল দেখছি। দেওঘরের রাখো হরিবাবুকে এর মধ্যেই তুমি ভুলে গেলে? ওহো, আরে ভায়া, বিংশ শতাব্দীতে এমন পৌরাণিক নাম স্মরণ করে রাখা অত্যন্ত কঠিন ব্যাপার। তো যা হোক, না, এতক্ষণে আমার মনে পড়েছে। আমাদের দোয়াজ করবার জন্যে রাখো হরিবাবু কি চেষ্টাই না করেছিলেন। আরে থাক থাক, অনেক হয়েছে, মানে আর বলতে হবে না। আর এই যে, হে শ্রী মধুসূদন, তুমি ঝুঁটিতে নিচে নেমে গিয়ে রাখো হরি বাবুকে বলো, এসো, স্বাগত। অনেক তো হলো ভূত, এবার এলো গোয়েন্দা গল্প। মজলিসি আড্ডার থেকে আজ নিয়ে এসেছে বাংলার বিখ্যাত গোয়েন্দা জুটি হেমেন্দ্র কুমার রায়ের সৃষ্টি জয়ন্ত ও মানিকের একটি দারুণ ছোট গোয়েন্দা গল্প, চাবি ও খিল। হেমেন্দ্র কুমার রায়ের জন্ম 2রা সেপ্টেম্বর 1888 খ্রিস্টাব্দে। হেমেন্দ্র কুমার শিশু সাহিত্যের ধারার প্রাথমিক বিকাশের আবেদনের জন্য খ্যাতিমান একজন সাহিত্যিক। তার সৃষ্টি করা জয়ন্ত মানিক এবং অ্যাডভেঞ্চারিস্ট বিমল কুমারের গল্পগুলি বাংলা গোয়েন্দা কথা সাহিত্যে খুবই জনপ্রিয় চরিত্র। হেমেন্দ্র কুমার রায় মারা যান 18 এপ্রিল 1963 সালে। আজকের গল্প চাবি ও খিল আমরা নিয়েছি সাহিত্যম প্রকাশনী থেকে। প্রকাশিত বুদ্ধদেব গুহ ও তপন কুমার দাস সম্পাদিত নির্বাচিত সেরা রহস্য এই বইটি থেকে। প্রধান চরিত্রে জয়ন্ত, মানিক এবং সুন্দরবাবু। জয়ন্তর চরিত্রে দেবশঙ্কর, মানিকের চরিত্রে নীলাঞ্জন এবং সুন্দরবাবুর চরিত্রে সায়ন। গল্পের সূত্রধার আমি, পূজা। শুরু হচ্ছে চাবি ও খিল। রাকহরি নামটির জন্ম মান্ধাতার আমলের বটে, কিন্তু রাকহরি নামধারী এই ব্যক্তিটি যে পৃথিবীর আলো দেখেছেন অতি আধুনিক যুগেই, তার প্রতি দৃষ্টিপাত করলেই সে কথা বুঝতে পারা যায়। এই ব্যক্তির বয়স ওই 25 কি 26 হবে। একহারা শৌখিন চেহারা, গৌর বর্ণ, চোখে চওড়া ফ্রেমের চশমা, ঠোঁটের ওপর আবার চার্লি চ্যাপলিন গোফ, গায়ে গিলে করা চুড়িদার পাঞ্জাবি আর পরনে ফিনফিনে তাঁতের কাপড়, পায়ে সেলামি শু আর হাতে ধরা রূপোর বাঁধানো একগাছা সরু ছড়ি। তার উপর মুক্তোর বোতাম, সোনার রিস্ট ওয়াচ ও এসেন্সের ভুরভুরে গন্ধ প্রভৃতি আধিক্যেতার কথা আর নাইবা বললাম। নমস্কার। বসুন রাখো হরিবাবু। কিন্তু আপনাকে দেখলেই আমার কি মনে হয় জানেন? হ্যাঁ, কি কি মনে হয়? পিতার অবাধ্য ছেলে বলে। কেন? পিতৃদেব আপনাকে একটি অত্যন্ত সেকেলে নামে পরিচিত করতে চেয়েছিলেন, কিন্তু আপনি নিজের চেহারাখানিকে দস্তুর মতো আপ টু ডেট করে তুলে একেবারে হাল ফ্যাশনের বাবু বলে পরিচিত হতে চান। এটা কি আপনার পিতার ইচ্ছা বিরুদ্ধ কাজ নয়? হ্যাঁ, না না, মোটেই না। পিতার অবাধ্য পুত্র হচ্ছে একালের সেই সব ছেলে যারা পিতৃদত্ত নাম ত্যাগ করে গ্রহণ করে হাল ফ্যাশনের নতুন নতুন রংচঙে নাম। আমি তো তা করিনি। স্বর্গীয় পিতৃদেব আমাকে যে নাম দিয়েছেন আমি তা মাথায় করে রেখেছি। আর নিজের সাজসজ্জাকে আমি আপ টু ডেট করে রাখবো না, আমার বাবা তো এমন কোনো ইচ্ছে প্রকাশ করে যাননি। কিন্তু কিন্তু যাক সে কথা, আমি এখানে ছুটে এসেছি রীতিমতন তাই থেকেই। তাই নাকি? তা ব্যাপারটা ঠিক কি রাখো হরিবাবু?
আমার বোনের আসলে খুব বিপদ। আপনার ভগ্নির বিপদ? মানে আপনার ভগ্নির বিপদের জন্য আপনি আমাদের কাছে ছুটে এসেছেন? আচ্ছা। আগে হ্যাঁ, আপনি ছাড়া আর কেউ তাকে এ বিপদ থেকে উদ্ধার করতে পারবে না জয়ন্তবাবু। দাঁড়ান, আপনার কথার অর্থ ঠিক বুঝতে পারছি না। কি হয়েছে আপনার ভগ্নির? শুনুন তবে বলি। স্বামীর বিপদকে প্রত্যেক স্ত্রী নিজের বিপদ বলে মনে করে। পুলিশ আসলে আমার ভগ্নিপতিকে গ্রেপ্তার করেছে। আর সেটা কেন? চুরির অপরাধে। দেখুন রাখহরিবাবু, আপনার ভগ্নিপতি যদি সত্যি চুরি করে ধরা পড়ে থাকে, তাহলে আমি হাজার চেষ্টা করলেও তাকে পুলিশের হাত থেকে তো ছাড়িয়ে আনতে পারবো না। জয়ন্তবাবু, আমার ভগ্নিপতি চোর হলে আমি আপনার কাছে ধর্ণা দিতে আসতাম না। বিশ্বাস করুন, সুব্রত আর যাই হোক, চোর নয়। ও, তা আপনার ভগ্নিপতির নাম বুঝি সুব্রত? আগে হ্যাঁ, সুব্রত সেন। বেশ, এবার শুনুন, সব কথা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে খুলে বলুন। আমরা এক ভাই এক বোন। আমার বোনের নাম রাধারানী। আমার চেয়ে সে 2 বছরের ছোট। বাবা খুব ভালো ঘরেই তার বিয়ে দিয়ে গিয়েছিলেন। সুব্রতও ছিল দেখতে শুনতে রীতিমতন সুপাত্র। তার পৈতৃক সম্পত্তির মাসিক আয় ছিল 3-4 হাজার টাকা। কিন্তু জয়ন্তবাবু, সর্বনেশে ঘোড়া রোগে তার সর্বস্ব উড়ে গেছে। ঘোড়া রোগ? হ্যাঁ, ঘোড়া রোগ। ওই ঘোড়া দৌড়। সর্বশান্ত হয়ে তার রোগ আরও বেড়ে যায়। সে টাকা ধার করে রেস খেলতে থাকে, আর কতগুলো ওই জুয়ারির সঙ্গে মিশে মদ পর্যন্ত ধরে। যত বাজি হারে তত মদ খায়। জুয়া আর নেশা, এই হচ্ছে তার ধ্যান জ্ঞান প্রাণ। রাখহরিবাবু, আপনার ভগ্নিপতির যে ছবি আঁকলেন তা মোটেই উজ্জ্বল বলে মনে হচ্ছে না। কিন্তু ইদানিং মাতাল হয়ে অনেক রাতে বাড়িতে ফিরে সে রাধারানীকে যা তা গালিগালাজ দিতে শুরু করেছিল। তার অপরাধ, স্বামীকে সে মদ খেতে আর জুয়া খেলতে মানা করত। শেষটা আর সইতে না পেরে রাধারানী আমার কাছে পালিয়ে এসেছে। যদিও এখনো স্বামীকে সে প্রাণের মতন ভালোবাসে, দেবতার মতো ভক্তিও করে। বুঝলাম। তারপরেই এই চুরির ব্যাপারটা কি? আর বলবেন না, দেনার দায়ে সুব্রতর পৈতৃক বাড়ি বিকিয়ে গেছে। এখন সে একটা ভাড়া বাড়িতে থাকে। এক অংশে সে থাকে, আর এক অংশে থাকে তার বাড়িওয়ালা জগন্নাথবাবু। শুনছি 5 দিন আগে জগন্নাথের 50,000 টাকা চুরি গিয়েছে, আর পুলিশ চোর বলে গ্রেপ্তার করেছে ওই সুব্রতকে। তাই সুব্রতর বিরুদ্ধে ঠিক কি প্রমাণ পাওয়া গিয়েছে? সেটা তো এখনো আমি ভালো করে জানতে পারিনি। তবে আমার আর রাধারানীর দৃঢ় বিশ্বাস, সুব্রত যত নিচেই নামুক না কেন, কিছুতেই সে চুরি করতে পারে না। দেখুন রাখহরিবাবু, আপনাদের এই বিশ্বাস কিন্তু যুক্তিহীন, আদালতে গ্রাহ্য হবে না। আর পুলিশ বিনা প্রমাণে কারোকে গ্রেপ্তার করতে পারে না। আচ্ছা, যাই হোক, এই মামলার ভারপ্রাপ্ত পুলিশ কর্মচারী ঠিক কে? আপনাদের বন্ধু সুন্দরবাবু। সুন্দরবাবু? আরে সুন্দরবাবু তো রোজ সকালে আমাদের প্রভাতী চার আসরে যোগ দেন। আচ্ছা, না তা ঠিক আছে, তাহলে কাল তিনি যখন আসবেন তার কাছ থেকেই মামলার কথা জেনে নেব। হয়তো কাল তিনি আসবেন না। অসম্ভব। আপনি সুন্দরবাবুকে জানেন না। তার নিজের ফরমাস মতো কাল এখানে চিকেন পাই নামে একটি বিলাতি খাবার তৈরি হবে। সেটিকে উদরস্তু করবার জন্যে সুন্দরবাবু নিশ্চয়ই যাবতীয় আকর্ষণ ত্যাগ করে এখানে না ছুটে থাকতে পারবেন না। না জয়ন্তবাবু, আমার বিনীত অনুরোধ,
আপনি আপনি আজকেই সুন্দরবাবুর কাছে গিয়ে সব কথা শুনে আসুন। আপনি আপনি রাধারানীর অবস্থা জানেন না। আজ কদিন থেকে তার চোখে নিদ্রা নেই। দিন রাত সে খালি কাঁদছে আর কাঁদছে। কাল থেকে আহার পর্যন্ত সে ছেড়ে দিয়েছে। বলে বলে সুব্রত খালাস না পেলে অনাহারেই প্রাণ ত্যাগ করবে। তাকে বাঁচানোর জন্যেই নাচার হয়ে আমি আপনার কাছে ছুটে এসেছি। শুনুন রাখহরিবাবু, আমি কিন্তু কোনো জাদুকর নই, তাই আমার উপরে এতটা নির্ভর করবেন না। আর সুব্রত যদি সত্য সত্যিই চুরি করে থাকে, আমি কিছুতেই তাকে বাঁচাতে পারবো না। তবু আপনি একবার চেষ্টা করে দেখুন। আজই দয়া করে থানায় গিয়ে অন্তত একবার সুন্দরবাবুর সঙ্গে দেখা করুন। আচ্ছা বেশ, তাই করব। গদিয়ান হয়ে টেবিলের সামনে বসেছিলেন সুন্দরবাবু। সেখানে উপস্থিত ছিলেন তার এক সহকারী এবং আরেকজন অপরিচিত ভদ্রলোক। জয়ন্ত ও মানিককে ঘরের ভিতরে প্রবেশ করতে দেখে সুন্দরবাবু বিস্মিত কণ্ঠে বলে উঠলেন, আরে একেবারে মানিক জোর! কি ব্যাপার জয়ন্ত, অসময়ে এই প্রকাশের কারণ কি? আরে আর বলবেন না, ওই সুব্রতর মামলাটার তো সেটারই তদবির করার ভার পড়েছে আমার উপরে। বটে বটে, তা তোমার উপর আবার কে ভার দিল ভায়া? সুব্রত স্ত্রী রাধারানী দেবী বুঝি? তা আপনার এমন সন্দেহের কারণ? কারণ কারণ আর কিছু নয় ভায়া, রাধারানী দেবীর দ্বারা আমি যে নিজেই আক্রান্ত হয়েছি। বলেন কি, আক্রান্ত? তাছাড়া আর কি বলি বলো তো ভায়া, বড়ই মুশকিলে পড়েছিল ভাই জানো। এই পরশুদিন রাধারানী দেবী হঠাৎ আমার কাছে এসে ধর্ণা দিয়েছিলেন। বসো বসো। এবার উস্কো কুস্কো রুক্ষ চুল, ফোলা ফোলা চোখের পাতা, উদ্ভ্রান্ত চাউনি, ময়লা কাপড়, একেবারে যাকে বলে ওই বিষাদ প্রতিমা, বুঝলে। ক্রমাগত কাঁদেন, থেকে থেকে আমার পা দুটো জড়িয়ে ধরতে আসেন আর করুণ স্বরে বলতে থাকেন, আমার স্বামীকে ছেড়ে দিন, আমার স্বামীকে ছেড়ে দিন, তিনি নির্দোষ। জানোই তো ভায়া, পুলিশের লোক হয়েও আমার একটা দুর্বলতা আছে। স্ত্রীলোকের অশ্রুবর্ষণ আমি একেবারে সহ্য করতে পারি না। তার উপর মহিলাটির স্বামী ভক্তি দেখেও আমার মনটা যেন আরো ভিজে গেল। অমন দুরাচার স্বামীর অমন পতিব্রতা স্ত্রী হতে পারে? উফ, কি করে যে রাধারানী দেবীর কাছ থেকে আমি ছাড়ান পেয়েছি তার বলবার নয়। তারপর জানো, এই যাবার সময় আবার আমাকে ভয় দেখিয়ে গিয়েছেন, 3 দিনের মধ্যে সুব্রতকে ছেড়ে না দিলে তিনি নাকি আমার বাড়ির সামনে হত্যে হয়ে পড়ে থাকবেন। আমি কি করবো বলো তো জয়ন্ত? আমি পুলিশ কর্মচারী, আইনের বাঁধনে আমার হাত পা যে বাঁধা। সুব্রতকে মুক্তি দেবার ক্ষমতা তো আর আমার নেই। আচ্ছা, তা এই সুব্রতকে কি সন্দেহক্রমে গ্রেপ্তার করা হয়েছে, নাকি তার বিরুদ্ধে বিশেষ কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে ওই কি, যথেষ্ট প্রমাণ আছে। তাই নাকি? তা এবারে মামলাটার বিবরণ গোড়া থেকে শুনতে পেলে খুশি হব। এই গোড়ার কথাটা তুমি বরং এর মুখ থেকে শোনো। ওনার বাড়িতেই যা ঘটনা ঘটেছে এবার ও আলাপ করিয়ে দিই। এই হচ্ছে বাবু জগন্নাথ পাল। জয়ন্ত ফিরে জগন্নাথের দিকে তাকিয়ে দেখল হৃষ্টপুষ্ট বেটে সেটে কালো কালো মানুষটি গলায় তুলসী মালা দেখলেই মনে হয় কোনো গদির মালিক। আপনি জগন্নাথ বাবু? ও মানে ওই সুব্রতর বাড়িওয়ালা? আজ্ঞে হ্যাঁ, আমার নাম জগন্নাথ পাল। তা মশাইয়ের কি করা হয়? ধর্মাহাটায় আমার চিনির কারখানা আছে। আচ্ছা, এবার অনুগ্রহ করে সব কথা খুলে বলুন দেখি। আর দেখবেন, ছোট আর বড় সব কথা, কিন্তু সামান্য বা অকিঞ্চিতকর ভেবে কোনো কথা বলতে ভুলবেন না যেন। আমার
আমার বছর বাড়ি হচ্ছে দর্জিপাড়া। সংসারে আমরা 6 জন লোক, আমি, আমার স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে আর আমার 1 ভ্রাতুষ্পুত্র। আমার চিনির কারবার থেকে মন্দ আয় হয় না, সুতরাং নিজেকে আমি সম্পূর্ণ গৃহস্থ বলেই বর্ণনা করতে পারি। সিনার বলে আমার এক ছোট ভাই ছিল। পাটের দালালিতে সে বেশে 2 পয়সা রোজগার করত। স্ত্রী পুত্র নিয়ে বাসা বেঁধেছিল আহিরি তোলায়। কিন্তু অদৃষ্টের বিড়ম্বনায় বছর 4 আগে তার স্ত্রী মারা পড়ে। মাস 6 আগে হঠাৎ কলেরা রোগে তারও মৃত্যু হয়। তখন শ্রীনাথ আমাকেই তার সম্পত্তির অছি করে যায়। আমার বসত বাড়ির 2 অংশ। আমার সংসার ছোট, একটা অংশে সকলের স্থান সংকুলান হয়, তাই বাকি অংশটা ভাড়া দিয়েছে। আজ 8 মাস আগে এই অংশটা ভাড়া নিয়েছেন সুব্রত বাবু। বাড়ির এই 2 অংশের মধ্যে আনাগোনা করার উপায় নাই। দোতলার ছাদটা পাঁচিল দিয়ে 2 ভাগে ভাগ করা। 2 অংশে দোতলার ছাদের উপরে আছে একখানা করে 3 তলার ঘর। কিছুদিন যাবৎ সুব্রত বাবুর সঙ্গে নানা কারণে আমার আর বলিবনাও নাই। আমি তাকে বিশিষ্ট ভদ্রলোক ভেবেই বাড়ি ভাড়া দিয়েছিল, কিন্তু বেশি দিন যেতে না যেতেই বুঝতে পারলুম তিনি হচ্ছেন 1 নম্বরের জুয়ারি আর বেহেড মাতাল। তার বাড়িতে সব লোক আসা যাওয়া করে, তাদের চেহারা ভদ্রলোকের মতো হলেও ব্যবহার ভদ্রলোকের মতো না। কোনো না কোনো রাতে মাতলামি আর হুল্লোড়ের চোটে পাড়ার লোক ঘুমোতে পারে না। তার উপরে সুব্রতবাবুর কাছ থেকে আজ 3 মাসের বাড়ি ভাড়ার টাকা আমি পাইনি। কাজেই তাকে আমি বাড়ি ছাড়বার জন্য নোটিশ দিতে বাধ্য হয়েছিল। সেই জন্যে খেপে গিয়ে একদিন তিনি মদের মুখে ছাদে উঠে যা তা অকটা কুকটা বলতেও কসুর করেনি। আমি তো দূরের কথা, সুব্রতবাবুর গালাগালি আর সইতে না পেরে তার স্ত্রী পর্যন্ত বাপের বাড়ি পালিয়ে গিয়েছিলেন। এইবার আসল ঘটনার কথা শুনুন। আমার ভাই শ্রীনাথ তার জীবন বীমা করে গিয়েছিল। তার ফলে তার মৃত্যুর পরে শ্রীনাথের বিমাপত্রে পাওনা হয় 50,000 টাকা। আমি শ্রীনাথের সম্পত্তি রক্ষী, তার নাবালক পুত্রের হয় অনেক কাঠখড় পুড়িয়ে সেই 50,000 টাকা আমি উদ্ধার করি। এ হচ্ছে 6 দিন, অর্থাৎ ঘটনার আগের দিনের কথা। সমস্ত টাকা আমি বাড়িতে এনে আমার 3 তলার শহন দিয়ে লোহার আলমারির ভিতরে তুলে রাখে। এই জয়ন্তবাবু, আপনার মুখ চোখ দেখে মনে হচ্ছে আপনি অত্যন্ত বিস্মিত হয়েছেন। ভাবছেন এই দামাদলের দিনে এত টাকা তো ব্যাংকে জমা না দিয়ে বাড়িতে এনে রাখে না। বিস্মিত হবার মতোই বটে, কিন্তু টাকাটা যখন হাতে পাই তখন সেদিন ব্যাংকে জমা দেওয়ার সময় উতরে গিয়েছিল। পরদিনও জমা দেওয়া হয়নি কেন তারও কারণ শুনুন। আমার এক বাল্য বন্ধু আছেন উৎকান্ত চৌধুরী, তিনি মনসাপুরের দারোগা। পরদিনেই অর্থাৎ এই গেল 24 তারিখ ছিল তার মেয়ের বিয়ে। আমি নিমন্ত্রিত হয়ে সকালেই ট্রেনে সপরিবারে মনসাপুরে চলে যেতে বাধ্য হই। এই জন্যে আমার মনে কোনো দুশ্চিন্তা ছিল না, কারণ প্রথমত বাড়িতে রইলে যে 2 জন ভৃত্য বা 1 জন পাশক, তারা প্রত্যেকেই পুরাতন পরীক্ষিত ও বিশ্বাসী লোক। তাদের জিম্মায় বাড়ি রেখে এর আগেও 2-1 মাসের জন্য আমরা পশ্চিমে বেড়াতে গিয়েছি। দ্বিতীয়ত আমার শোবার ঘরে যে অত টাকা আসে, তখন পর্যন্ত এ কথা আমি সাদা জনপ্রাণী জানতো না। এখন বুঝতে পারছি আমার কাজটা হয়েছিল অত্যন্ত কাঁচা, কারণ পরদিনে মনসাপুর থেকে কলকাতায় ফিরে আবিষ্কার করল
আমার আলমারির ভিতর থেকে অদৃশ্য হয়েছে সেই 50,000 টাকার নোট আর কিছু কিছু অলংকার। বেশিরভাগ গহনাই ছিল গ্লামার স্ত্রী আর মেয়ের গায়ে তাই রক্ষা, নইলে সেগুলোকেও আর দেখতে পেতুম না। আলমারিটা ভাঙা হয়নি, চাবি দিয়ে খুলে ফেলা হয়েছে। চোর যে বাড়ির বাহির থেকে এসেছে সে প্রমাণও পাওয়া গেল। আমার বাড়ির ভিতর থেকে শোবার ঘরে ঢুকবার দরজাটা ছিল তালাবন্ধ, কিন্তু খোলা ছিল দ্বিতলে সরে যাওয়ার একটি মাত্র দরজা। ঘরের মেঝে কুড়িয়ে পেলুম তার খিলটা। দরজার উপরে বাহির থেকে ধাক্কাধাক্কির ফলে যে সেটা খসে পড়েছে এ কথা বুঝতেও বাকি রইল না। এবার এখানে প্রশ্ন উঠতে পারে, এই সজোরে ধাক্কাধাক্কির ফলে দরজার খিল খসে পড়ল, তবু বাড়ির লোকজন তা শুনতে পেল না কেন? এর বাপু সহজ উত্তর হচ্ছে, তোর নিশ্চয়ই এসেছিল ঘটনার দিন রাত্রে, এবং সেটা ছিল ভীষণ দুর্যোগের রাত্রি ঝড় বা আর বৃষ্টির শব্দে ডুবে গিয়েছিল পৃথিবীর অন্য সব শব্দ। বুঝলে? হ্যাঁ, এইটুকু, আমার আর কিছু বক্তব্য নেই। সুন্দরবাবু, এবার বলুন তো, এই চুরির মামলায় আপনারা সুব্রতকে আসামি বলে সন্দেহ করছেন কেন? হ্যাঁ, সন্দেহ কি? হ্যাঁ, তার বিরুদ্ধে সব অকাট্য প্রমাণ পেয়েছি। বটে? তা কিরকম প্রমাণ শুনি? তবে বলি শোনো, এই জগন্নাথ বাবুর 3 তলার শোয়ার ঘরে যদি বাইরে থেকে কোনো চোর আসতে চায়, তবে তাকে সুব্রত যে অংশে থাকে সেই দিক দিয়েই আসতে হবে। এবার 2 অংশের মাঝখানে আছে কেবল একটা 6 ফুট উঁচু পাঁচিল। সেটা যে কোনো বালক ডিঙিয়ে এছাদ ওছাদ আনাগোনা করতেই পারে। কাজেই তদন্ত করার জন্য আমাকে প্রথমেই যেতে হলো সুব্রতর বাসায়। কিন্তু গিয়ে দেখলুম অবস্থা তার অত্যন্ত শোচনীয়। তাকে কোনো কথা জিজ্ঞাসা করবো কি? মদ খেয়ে সে একেবারে বেহুশ হয়ে পড়ে আছে। আমার জিজ্ঞাসার উত্তরে এই পাগলের মতো বলতে লাগলো যত সব অসংলগ্ন কথা। বাড়িতে আর কারো সাড়া পেলাম না। এবার পাড়ার লোকের মুখে শুনলুম একটা চাকর ছিল, মাইনে না পেয়ে সেও নাকি চম্পট দিয়েছে। আরো শুনলুম ঘটনার দিন নাকি এই সুব্রত রেসে গিয়ে হেরে ভূত হয়ে বাসায় ফিরে এসেছে, আর সেই দুঃখে কাল থেকে ক্রমাগত মদ খেয়ে প্রায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর তার বাড়ি খানা তল্লাশ করে কি পাওয়া গেল জানো? এই এই চাবিটা। এটা কিসের চাবি? এটা এ হচ্ছে জগন্নাথ বাবুর লোহার আলমারির চাবি। আচ্ছা, কিন্তু এই চাবি সুব্রতর বাড়িতে গেল কেমন করে? জগন্নাথ বাবু, আপনার আলমারির কোনো চাবি কি খোয়া গিয়েছে? আগে না, আমার আলমারির চাবি আমার পকেটেই আছে। এই দেখুন না। কই দেখি সেটা। জয়ন্ত 2টো চাবি টেবিলের উপরে পাশাপাশি রেখে কিছুক্ষণ মনোযোগ দিয়ে দেখল। তাহলে বলতে হয় এর মধ্যে একটা চাবি আসল আর একটা নকল। তাছাড়া আর কি? সুব্রত অন্য কোনো একদিন নিশ্চয়ই কোনো ভাগে এই জগন্নাথ বাবুর 3 তলার ঘরের দরজা খোলা পেয়েছে, আর তখনই সে ঢুকে আলমারির কলের ছাঁচ তুলে নিয়ে এসেছিল। আচ্ছা, এই চাবিটা সুব্রতর বাড়ির কোথায় পাওয়া যায়? এটা পেলাম ওই 3 তলার ঘরের মেঝেতে। ও, আর সেটাও কি শোবার ঘর? না, বোধ হয় সেটা বোধ হয় একটা ওই বাড়তি ঘর। কোনো আসবাব তো ছিল না। মেঝেটা বড্ড স্যাঁতস্যাঁতে। এই নিশ্চয়ই ওই দরজা জানলা খোলা থাকে, কারণ ঘটনার রাত্রে বৃষ্টির জল এসে ঘরের ভেতরে ঢুকেছিল। সব বুঝলুম। আচ্ছা, আপনার টেবিলের উপর একটা খিল পড়ে আছে দেখছি, ওটাও কি ঘটনাস্থল থেকে এসেছে?
কোনটা এইটা? হ্যাঁ, আরে ওই খিল ভেঙেই তো জগন্নাথ বাবুর ঘরে ঢুকেছিল। দেখছি খিলটা ভাঙেনি, স্কুপে প্যাঁচ খুলে সরাসরি উপরে এসছে। তাহলে ওই চাবি আর এই খিলি হচ্ছে এই মামলার প্রধান প্রমাণ, তাই তো? হ্যাঁ, ওই খিল প্রমাণিত করছে চোর এসছিল ওই বাইরে থেকে, আর এই চাবিটা প্রমাণ করছে সুব্রতই হচ্ছে আসল চোর। তার উপর এই সুব্রত নষ্ট স্বভাব আর দারুণ অর্থাভাবও তার বিরুদ্ধে যাবে, কেননা মানুষকে অপরাধী করে ওই দুটো কারণই। সেই জন্যই আমি তাকে গ্রেপ্তার করেছি। আচ্ছা সুন্দরবাবু, সুব্রতর মদের নেশা তো কেটে গেছে না? তা এখন সে কি বলে? বলবে আবার কি? 24 তারিখে সন্ধ্যা থেকে পুরো দুপুর পর্যন্ত নাকি কিভাবে সে কেটে গেছে সে জানেই না। মদের চুর হয়ে সে পড়েছিল। আবার বলে ওই চাবি নাকি সে কখনো চোখেই দেখেনি। অর্থাভাবে সে আত্মহত্যাও নাকি করতে পারে, কিন্তু চুরি নাকি তার পক্ষে করা অসম্ভব। চত্বসব। আচ্ছা জগন্নাথ বাবু, এই লোহার আলমারিটা আপনি কতদিন আগে কিনেছিলেন? তা প্রায় 10 বছর হবে। সুন্দরবাবু, আজ সন্ধ্যার আগে সুব্রত আর জগন্নাথবাবুকে নিয়ে আমার বাড়িতে দয়া করে এবার যেতে পারবেন? এই মানে কেন? হ্যাঁ, আমার আরো কিছু জিজ্ঞাসা আছে। হ্যাঁ, ভালো কথা। আপাতত এই খিলগাছা আমি নিয়ে চললুম, বৈকালে ফেরত পাবেন। চলো। হ্যাঁ মানিক। বাইরে রাস্তায় এসে মানিক দেখল জয়ন্ত প্রশান্ত বদনে নিজের রূপোর নস্যিদান বার করে তার থেকে 2 টিপ নস্যি নিল। মানিক বিস্মিত স্বরে বলল, জয়ন্ত, বেশি খুশি না হলে তুমি তো নস্যি নাও না। এরই মধ্যে মামলাটার কোনো সুরাহা করতে পেরেছো নাকি? সে প্রশ্নের জবাব না দিয়ে জয়ন্ত বলল, এই খিলগাছা নিয়ে তুমি বাড়িতে যাও, আমার অন্য জরুরি কাজ আছে, ফিরতে দেরি হতে পারে। বিকেল পেরিয়ে গেল। বৈঠকখানায় বসে আছে জয়ন্ত ও মানিক। ঘড়ির দিকে তাকিয়ে জয়ন্ত বলল, কই হে মানিক, সুন্দরবাবু তো এখন আত্মপ্রকাশ করলেন না। কিন্তু বাড়ির দরজায় কার গাড়ি এসে থামলো? বোধহয় সুন্দরবাবুরাই এলেন। কিন্তু ঘরের ভিতরে এসে দাঁড়ালো রাখহরির পিছনে পিছনে একটি তরুণী মহিলা। তরুণী এবং রূপসী বটে, কিন্তু তার যাতনা বিকৃত মুখের দিকে তাকালে সে দেহের তারুণ্য ও লাবণ্য দৃষ্টিকে কিছুমাত্র আকৃষ্ট করে না। পরনে ময়লা কাপড়, মাথার চুল তৈলাভাবে অচিক্কণ, চোখের চাহনি উদ্ভ্রান্তের মতো। জিজ্ঞাসু চোখে রাখহরির দিকে তাকালো জয়ন্ত। জয়ন্তবাবু, আমার বোন রাধারানী আপনার সঙ্গে দেখা করতে এসেছে। ব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে একখানা চেয়ার এগিয়ে দিয়ে জয়ন্ত বলল, আরে রাধারানী দেবী যে, বসুন বসুন। রাধারানী বসে পড়ল বটে, তবে চেয়ারের উপরে নয়, হাঁটু গেড়ে মেঝের উপরে বসলো। তারপর হঠাৎ সামনের দিকে ঝুঁকে পড়ে 2 বাহু বাড়িয়ে জয়ন্তের পা জড়িয়ে ধরতে গেল। আরে আরে করছেন কি? উঠুন উঠুন। রক্ষা করুন, আমার স্বামীকে রক্ষা করুন। শান্ত হন রাধারানী দেবী, শান্ত হন। দেখুন, সুন্দরবাবু নিশ্চয়ই আসছেন সদর বলে, তাই শিগগিরই আপনি পাশের ঘরে গিয়ে দাঁড়ান। আপনার স্বামীকে আমি রক্ষা করতে পারবো কিনা জানি না, তবে অঙ্গীকার করছি তার সঙ্গে এখনই আপনার দেখা করিয়ে দেব। তাই দেরি করবেন না, যান পাশের ঘরে গিয়ে দাঁড়ান, আপনি যান। রাধারানী পাশের ঘরে প্রবেশ করলো অত্যন্ত নাচারের মতো।
সঙ্গে সঙ্গে সুন্দরবাবুর আবির্ভাব। তারপর এলো জগন্নাথ ও আর এক বিষণ্ণ মূর্তি। বয়সে সে যুবক, কিন্তু উস্কো খুস্কো চুল, সুন্দর মুখশ্রী কিন্তু কালিমায় পরিম্লান। জয়ন্ত, এই যে তোমার আসামিকে নিয়ে এসছি। ও, আপনারই নাম সুব্রত বাবু? হ্যাঁ। ভদ্রলোকের ছেলে। শেষটায় চোর দায়ে ধরা পড়লেন। ভগবান জানে আমি চোর নই। আপনার কথা যদি সত্য হয় তবে বিচারে নিশ্চয়ই আপনি খালাস পাবেন, কিন্তু খালাস পাওয়ার পরেও তো আপনি রেস খেলবেন, মদ খাবেন, কুসঙ্গে মিশবেন, সাধ্যী স্ত্রীর সঙ্গে অমানুষের মতন ব্যবহার করবেন। আবার না না, কখনো নয়, কখনো নয়। শুনে সুখী হলাম। আপাতত একবার পাশের ওই ঘরে যান দেখি, ওখানে রাধারানী দেবী আপনার জন্য অপেক্ষা করছে। রাধারানী দেবী? আগে হ্যাঁ, আপনার স্ত্রী। সুব্রত পাশের ঘরের ভিতরে তাড়াতাড়ি চলে গেল। সুন্দরবাবু হন হন করে সুব্রতর পিছনে পিছনে অগ্রসর হচ্ছিলেন, কিন্তু জয়ন্ত বাধা দিয়ে বলল, আরে দাঁড়ান দাঁড়ান, আপনার আসামি চম্পট দিতে পারবে না। পাশের ঘরে ওই একটি মাত্র দরজা, কারোকে বেরোতে হলে এই দরজার ভিতর দিয়েই বাইরে যেতে হবে। তাই আসুন আসুন সুন্দরবাবু, এইবারে আমাদের কাজের কথা হোক। কাজের কথা? কি কাজের কথা বলছো? আর এই বিরোহী আর বিরোহিনীর মিলন দেখবার জন্য কিন্তু আমরা এখানে আসিনি। হ্যাঁ সুন্দরবাবু, জয়ন্ত সে কথা জানে বলেই আপনাকে পাশের ঘরে যেতে দিল না। তুমি থামো তো মানিক, বাজে ফ্যাচ ফ্যাচ করো না। আর জয়ন্ত শোনো, আসামিকে আমি আজই চালান দিতে চাই। আর তার আগে তোমার যদি কোনো বক্তব্য থাকে তাহলে তাড়াতাড়ি বলতো। বেশ জগন্নাথবাবু, আমার প্রথম বক্তব্য হচ্ছে, আপনার শোবার ঘরে দুটো দরজা, একটা ছাদের দিকে আর একটা ভিতর বাড়ির দালানের দিকে। চুরির পর দিন দেখা যায় ছাদের দরজাটা খোলা রয়েছে, কিন্তু ভিতর দিকে দরজাটা তো তালা বন্ধ ছিল, তাই না? আগে হ্যাঁ। আর তালার চাবি ছিল কোথায়? আমার পকেটে। উত্তম। এখন শুনুন সুন্দরবাবু, জগন্নাথবাবুর লোহার আলমারির আসল আর নকল চাবি দুটো আমার ওই টেবিলের উপর পাশাপাশি রেখে দিন। তাহলে কি দেখছেন? সুন্দরবাবু নীরস কণ্ঠে বললে, দেখবো আবার কি চাই, দুটো চাবি আর কি। ঠিক করে দেখুন, চাবি দুটোয় মাপযোগ গড়ন পিটন একরকম। অবিকল। তাহলে এটা কি সন্দেহজনক নয়? কেন? ধরুন আপনি এক এক দিন এক একজন কারিগর ডাকলেন, তারপর প্রত্যেককে দিয়ে একই কলের জন্য দুটো চাবি গড়ালেন। সেই দুটো চাবি দিয়ে কল খোলা যাবে বটে, কিন্তু তাদের গড়ন পিটন কিছুতেই এক হবে না, আর আকারেও কোনোটা হবে ছোট, কোনোটা হবে কিছু বড়। হ্যাঁ, এ কথা ঠিক। তাই তো? কিন্তু এই দুটো চাবি দেখলেই বোঝা যায় একই সময় একই মাপজোখের সঙ্গে মিলিয়ে একই কারিগরের হাতে দুটো চাবিই গড়া হয়েছে। আর আরেকটা জিনিস লক্ষ্য করুন, আপনারা যেটাকে আসল চাবি বলছেন তার বয়স নাকি 10 বছর। চাবিটা যে পুরাতন তাতে আর কোনো সন্দেহই নেই, তবে নিয়মিত ব্যবহারের দরুন তার উপরে একটা পালিশ পড়েছে। আর যেটাকে নকল চাবি বলছেন, এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন পুরাতন হলেও তার উপরে কিন্তু পালিশ ঠালিশ কিছুই নেই, বরং বহুদিন ব্যবহৃত হয়নি বলে তার উপরে মরচে ধরে গিয়েছে। তাই তুমি কি বলতে চাও বলো তো জয়ন্ত? আমি বলতে চাই সুব্রত বাবু এই পাড়ার বাসিন্দা, তিনি যদি আলমারির তলের ঝাঁজ তুলে তার দ্বিতীয় একটা চাবি করাতেন, তাহলে দেখলে তাকে মরচে ধরা পুরাতন বলে ভ্রম করার উপায় থাকতো না, আর দেখতেও সেটা হতো না আকারে আর গড়া পিটনে অবিকল প্রথম চাবিটার মতো।
সুন্দরবাবু কিংকর্তব্য বিমূঢ়ের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন, কোনো প্রতিবাদ করতে পারলেন না। এখানে আসুন সুন্দরবাবু, এবার ঘরে একটা ব্যাপার প্রতিপাদন করতে হবে। এই দেখুন, জগন্নাথ বাবু ছাদের দরজার খিলটা, সেটাকে আমি স্ক্রু দিয়ে আমার দরজায় লাগিয়ে দিয়েছি। সুন্দরবাবু বললেন, হুম, এ আবার কি বাবা? মানে তুমি ঘরের বাইরে যাও। আচ্ছা, এইবারে আমি দরজাটা ভেতর থেকে বন্ধ করে নতুন খিলটা লাগিয়ে দিলাম। মানে তুমি বাহির থেকে জোরে ধাক্কা মেরে দরজাটা খুলে ফেলবার চেষ্টা করো তো। মানিক সজোরে বার চারেক ধাক্কা মারবার পরেই সশব্দে খিলটা ভেঙে দরজার পাল্লা দুখানা খুলে গেল এবং খিলের একটা অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ল মাটির উপরে। যা ভেবেছি তাই। দেখুন, সাধারণত বাঙালিদের বাড়ির খিলগুলো হয় পলকা, মানে অর্গলবদ্ধ দরজা জোর করে কেউ বাহির থেকে খুলতে গেলে ধাক্কাটা মারতে হয় দরজার মাঝ বরাবর, আর তাই খিলটাও ভেঙে যায় মাঝখান থেকে। আর এখানেও ঠিক তাই হয়েছে। সুন্দরবাবু একেবারে স্তব্ধ। কিন্তু কেউ যদি ঘরের ভিতরে দাঁড়িয়ে খিলের মাঝখান ধরে এমনি করে টান মারে, তাহলে কি হয় দেখুন। সুন্দরবাবু মাথার টাক চুলকোতে চুলকোতে বললেন, তবে তো দেখছি চোর হচ্ছে বাড়ির লোক। হ্যাঁ, আর সেই লোক হচ্ছেন জগন্নাথ বাবু নিজে। পোটের গলায় দড়ি, নিজের টাকা আমি চুরি করবো নিজেই? এ টাকা তো আপনার নিজের টাকা নয় জগন্নাথ বাবু, এ হচ্ছে পিতৃমাতৃহীন নাবালক ভাতুষ পুত্রের টাকা। সুব্রত বাবুর দুর্বলতার সুযোগ গ্রহণ করে সেই টাকা আপনি আত্মসাৎ করতে চেয়েছিলেন। আলমারি কিনবার সময় আপনি পেয়েছিলেন একরকম দেখতে দুটো চাবি, তার মধ্যে একটা ছিল তোলা, আর একটা আপনি নিজেই ব্যবহার করতেন। সেই তোলা চাবিটাই আপনি পাঁচিল টপকে গিয়ে বেচারা সুব্রত বাবুর ঘরের ভিতরে নিক্ষেপ করেছিলেন। আরো শুনুন, আজ সারাদিন ঘুরে ঘুরে আপনার সম্বন্ধে আমি আরো কিছু কিছু তথ্য সংগ্রহ করেছি। আপনার চিনির কারবার তো প্রায় অচল হয়ে পড়েছে, আর ঋণে আপনার মাথা বিকিয়ে যাবার মতন অবস্থা। লয়েডস ব্যাংকে আপনার নামে জমা আছে মাত্র 100 টাকা। গেল 23 তারিখ বীমা কোম্পানির কাছে আপনি পেয়েছিলেন 50,000 টাকা। তাই পরদিন সকালেই আপনি সপরিবারে মনসাপুরে যাত্রা করেন বটে, কিন্তু আপনি সরাসরি স্টেশনে গিয়ে হাজির হননি। তার আগে সেন্ট্রাল ইন্ডিয়া ব্যাংকে নিজের স্ত্রী অবলা বালা দেবীর নামে সেই 50,000 টাকা জমা দিয়ে তবে স্টেশনে যান। তারপর এক লাফে তার সামনে গিয়ে সুন্দরবাবু পড়লেন। তারপর বললেন, মাইরি নাকি যাবে কোথায় চাঁদ? তোমার চক্রান্তের ভুলে এই সুব্রতকে আদালতে নিয়ে গিয়ে আসামি বলে খাড়া করলে শেষটাই হয়তো আমাকে গর্দব নাম কিনতে হতো। আর কি তোমাকে ছেড়ে দি? এই এটাকে ধরো তো, এটাকে একদম সজ্জা চালান করবেন কারোতে, তারপর দেখছি আর কি করা যায়। কি হচ্ছে নাকি? আমার ধরেছে কেন? আমি চুরি করিনি, আমি চুরি করিনি। কে মুশকিল? সারো, সারো আমার, আমি চুরি করিনি, আমি চুরি করিনি, আরে আমি চুরি করিনি। আচম্বিতে পাশের ঘর থেকে দুই মূর্তি বেরিয়ে জয়ন্তের পায়ের ওপরে ঝাঁপিয়ে পড়ল, সুব্রত এবং রাধারানী। তার দুই পা ভিজে গেল তাদের আনন্দের অশ্রু জলে। তাদের হাত ধরে তুলে জয়ন্ত অভিভূত কণ্ঠে বলল, বুঝুন, আপনাদের ওই অশ্রু জলেই আমার শ্রেষ্ঠ পুরস্কার।
শুনলেন চাবি অখিল। রচনা হেমেন্দ্র কুমার রায়, জয়ন্তর চরিত্রে দেবশঙ্কর, মানিকের চরিত্রে নীলাঞ্জন, জগন্নাথ এবং মাধুর চরিত্রে সায়ন, রাখহরির চরিত্রে কুমার, রাধারানীর চরিত্রে মেঘলা। এবং গল্প পাঠ সুন্দরবাবু এবং সুব্রতর চরিত্রে সায়ক। পোস্টার ডিজাইন, আবাহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টস করেছে ভঞ্জস আর্ট। গল্পের সূত্রধার আমি পূজা। অডিও অ্যাডাপ্টেশন এবং পর্ব পরিচালনায় সায়ক। কেমন লাগলো আপনাদের এই গল্পটা জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং আমাদের সাপোর্ট করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নতুন নতুন গল্প নিয়ে আবার ফিরে আসবো আমরা আগামী সপ্তাহে। ততক্ষণের জন্যে হাসতে থাকুন, রোমাঞ্চিত হতে থাকুন এবং সুস্থ থাকুন।